দরজা খিল দিয়ে চিৎ করে ফেলে দিলাম। ইস, জোরে শব্দ করো না কাকিমা, মুখে কাপড় গুজে নাও, না হলে তোমার মেয়ে চলে আসবে। সেদিনের পর থেকে কাকিমার সাথে কি হলো তা আমি কোনো দিন ভুলব না। গ্রীষ্মের এক দুপুর আমার পড়ার ঘরের জানলা দিয়ে সাগরিকাদের বাড়ির বাথরুম দেখা যেত। তার আগে বলে দেই, আমি ভীষণ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, তাই সেখানে বাথরুম আর স্নানঘরে বিশেষ দরজা ছিল না। আমি চেষ্টা করতাম ওদের দেখতে বা ওকে, ওর মাকে দেখতে। মাঝে মাঝেই ওদের চোখে চোখে রাখতাম। লোকলজ্জার ভয়ে আমি বেশি সাহস দেখাতাম না। সাগরিকা ওর মাসির বাড়ি যাবে বলে জামাকাপড় বদলাতে এলো। আওয়াজ পেতেই আমি উকি মেরে ওর দিকে তাকালাম। বেশি দূর নয় বলেই ভালোভাবে দেখা যেত। মনে ভীষণ কৌতূহল হচ্ছিল। এই অবস্থায় সাগরিকার নতুন এক সেট জামাকাপড় পরে নিল। আমগাছের আমগুলো দারুণ দেখতে। আমার মনে হচ্ছিল যদি একবার পেতাম একটু ছুতে। গুনগুন করে গান গাইছিল। আমার সারা শরীর ভয় আর উত্তেজনায় কাঁপছে। বেশি সাহস করে সামনেও যেতে পারছি না, যদি সাগরিকা দেখে ফেলে। বাধ্য হয়ে জাদুর লাঠি দিয়ে জাদু শুরু করলাম। মনে মনে নানান বিষয় কল্পনা করতে শুরু করলাম। এমন সময় চমকে তাকিয়ে দেখি আমার দরজায় আমার এক বন্ধু মণিময়। সে আমার ওই অবস্থা দেখে অনেক আগেই দেখে নিয়েছে এবং নিজেও সাগরিকার দিকে তাকিয়ে রয়েছে। আমি পড়িকে মুড়ি করে জানলাটা বন্ধ করে দিলাম। ভীষণ আফসোস হচ্ছিল। মণি চিৎকার করে আমায় অভিযোগ করতে লাগল ওই দৃশ্য দেখার জন্য, কিন্তু আমি যেহেতু ভালো ছেলে ছিলাম তাই বদনামের ভয়ে ওকে বুঝিয়ে নিরস্ত্র করলাম। মণি বলল, শুভ, তুই এতদিন একা একা মস্তি করছিস আর আমাকে বলিসনি কেন? আমি বললাম, দেখ, আমি নিজেও জানতাম না, হঠাৎ ঘটনাটা ঘটে গেল। এরপর এই নিয়ে আর কোনো চর্চা করলাম না। মা ডাকলেন, শুভ, খেতে আয়। কথা না বাড়িয়ে আমি আর মণি খেতে বসলাম। আমার মনে দামামা বাজতে লাগল আর দৃশ্যগুলো একের পর এক ভেসে উঠতে লাগল। এক অদ্ভুত পরিবর্তন আমার চিন্তায় বাসা বাঁধল। নিজেকে ভীষণ অদ্ভুত মনে হল। প্রত্যেক দিন সুযোগের আশায় বসে থাকতাম। নিজের অন্তঃসত্ত্বা আমাকে বাধা দিত, আর শরীর মন কোনোটাই আমার নিষেধ মানত না। দিন যেতে লাগল এইভাবেই। ইচ্ছে করে এক একদিন সাগরিকাকে আমার বাড়ি ডেকে আনতাম। আমি ওর সাথে ভাব জমানোর চেষ্টা করতাম। মনের উদ্দেশ্য ছিল ওর সাথে জমিয়ে গল্প করা। ওর কাছে যে এত সুন্দর একটা তবলা আছে তা কখনো কল্পনা করতে পারিনি। ছলে বলে কৌশলে আম ধরার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেও কিছু পারছিলাম না। একদিন বিকেলবেলা কলেজের ক্লাস শেষ করে ক্লান্ত হয়ে আমার পড়ার ঘরে বসে আছি। সাগরিকা হাজির। কি গো শুভদা, আজ কলেজ থেকে এত তাড়াতাড়ি? আমি বললাম, না রে, আজ ভীষণ ক্লান্ত লাগছে। মনের ব্যভিচারকে সামলে রেখে ওকে বললাম, তুই আজ পড়তে যাসনি? ও বলল, আজ স্বপন কাকু এসেছে তাই পড়তে যাব না। স্বপনদাকে আমি চিনি প্রায় 4 বছর ধরে। উনি খুব ভালো কম্পাউন্ডার। যখন সাগরিকার মায়ের পড়ে গিয়ে হাত ভেঙে যায় তখন উনি এসে ব্যান্ডেজ করেছিলেন। উনি সম্পর্কে সাগরিকার কাকু হন। আমাদের ক্লাবে আড্ডা দেন বলে আমরা ওনাকে স্বপনদা বলি। এমন সময় আমি একটা বই সেলফ থেকে পারব বলে সেলফের দিকে এগোতেই সাগরিকার সাথে ধাক্কা লেগে গেল। আমি ইচ্ছে করে একটা কাণ্ড ঘটালাম। সাগরিকা উফ করে উঠল ব্যথায়। আমার দুষ্টুমি দেখে বলল, শুভদা, এমন করলে মাকে বলে দেব। অপমানে আর লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল। আমি আর কোনো কথা বললাম না। সাগরিকা আস্তে আস্তে চলে গেল। অজানা ভয়ে সিটকে রইলাম, যদি সাগরিকা মাকে বলে দেয়। ওর মায়ের নাম গোপা। পাড়ার সবাই পোপা কাকিমা বলে ডাকে। বয়স আনুমানিক ৩৯ বছর। ওর মায়ের বর্ণনা দিতে আমাকে কিছু বিশেষণ ব্যবহার করতে হবে। শ্রোতাবন্ধুরা, তোমরা যদি একদম খোলামেলা গল্প শুনতে চাও তাহলে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো। সেখানে একদম খোলামেলা গল্প দেওয়া আছে। সাগরিকার মায়ের গাছের বাতাবি লেবু যে কেউ খেতে চায়। ক্লাবের অনেক বড় ছেলেরা নানা মন্তব্য ছুড়ে দিত ওনার নামে। আমি তো রোজ রাতে গোপা কাকিমার কথা কল্পনা করি। নানা উচিলায় তাদের বাড়ি যাওয়া আমার নিত্যকর্ম ছিল, কিন্তু কিছুতেই কিছু সুবিধে করতে পারছিলাম না। এমন সময় গোপা কাকিমার গলার আওয়াজে আমার শির দ্বারায় ঠান্ডা স্রোত বয়ে গেল। দেখি আমার মায়ের ঘরে এসে মাকে কিছু বলছেন। আমি মনে মনে ভাবলাম, আজ আমার শেষ দিন। আমার মা খুব রাগী আর অন্যায়কে আমল দেন না, আর আমার এই ঘৃণ্য কর্ম যদি বাবা জানতে পারে তাহলে আমার নিস্তার নেই। দরজা বন্ধ করে চোখ বন্ধ করে খাটে বসে রইলাম খারাপ সময়ের আশায়। কতক্ষণ কাটিয়েছি আমার মনে নেই। মাথায় একটা নরম হাতের ছোঁয়া। চমকে উঠে দেখি গোপা কাকিমা। হেসে বললেন, কি ব্যাপার, সন্ধেবেলা তুমি এইভাবে বসে আছো কেন শুভ?
আমার সব যন্ত্রণার অবসান হয়ে গেল। আমিও বিগলিত হয়ে বললাম, কলেজে চাপ আছে প্র্যাকটিক্যাল ক্লাসের, তাই একটু ঝিরিয়ে নিচ্ছি। গোপা কাকিমা পাতলা সুতির শাড়ি আর ব্লাউজ পরেছিল, বেশ পুরনো, আঁচল অগোছালো। আমি তার সাথে কথা বলতে আর চোখে এদিক সেদিক তাকাচ্ছি। কিছুক্ষণ কথা বলার পর আমি বুঝে নিয়েছি সাগরিকা তার মাকে কিছু বলেনি। উনি বললেন, শুভ, আমায় একটু সাহায্য করতে হবে। আমি বাধ্য ছেলের মতো বললাম, বলুন কি করতে হবে। সাগরিকা অঙ্কটা নিয়ে গোলমাল করছে, আর ওর দিদিমণি ওকে ঠিকমতো সময় দেয় না। ওর বাবা বলল, তুমি নাকি অঙ্কে ভালো, দেখো না যদি দিনে 1-8 ঘন্টা পড়িয়ে দিতে। একটু কথায় সুরে অনুগ্রহ মনে হলো, আমার কাছে সেটাই বড় সুযোগ। 7-5 না ভেবে জিজ্ঞাসা করলাম, মাকে জিজ্ঞাসা করেছেন? উনি সাথে সাথে জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, দিদি তো বলল তুমি সময় দিলেই হবে। আমার একটু অবাক লাগলো, কারণ গ্রামে ভালো ছেলের অভাব নেই। আমার প্রতি এই অনুগ্রহ দেখাবার কি মানে? সাগরিকাকে পড়ালে কিছু টাকা নিশ্চয়ই পাবো, আর যদি গোপা কাকিমাকে চোখের দেখা সামনে থেকে দেখতে পারি তো মন্দ কি। আমি এক প্রকার নীরব সম্মতি জানালাম। উনি ফিরে গেলেন। মাকে বললাম, সাগরিকার মা তোমায় কি বলল? মা কোনো সন্দেহ না করেই বলল, তোকে কাল সন্ধে থেকে পড়াতে বলেছে, আর 200 টাকা মাসে দেবে বলেছে। কাল শনিবার, কাল থেকেই চলে যা, আর তোর তো কলেজ নেই। কিছু বলার অবকাশ না রইল। এখানেই আমার কৌতূহল দমিয়ে প্রফুল্ল মনে আড্ডার দিকে রওনা হলাম, যাতে মা কোনো সন্দেহ না করে। সাগরিকা আমার সামনে লজ্জা করে মাথা নিচু করে বাধ্য মেয়ের মতো বসে আছে। টেক্সট বুক থেকে 2-4টে অঙ্ক করতে দিলাম, যাতে অন্তত বুঝতে পারি সাগর অঙ্কে কেমন। ওদিকে কলঘরে পানি পড়ার আওয়াজ পাচ্ছি। মনে এক অদ্ভুত আনন্দ। মা আর মেয়েকে একই সঙ্গে দেখতে পাবো ভেবেই বেশ আনন্দ হচ্ছিল। একটু পরে ব্লাউজ ছাড়া গায়ে ভিজে কাপড় ছাপিয়ে গোপা কাকিমা আসলেন। জিজ্ঞাসা করলেন, শুভ, কখন আসলে? আমি আনমনা হয়ে ভাবছি, হালকা চীনা সাবানের সুন্দর গন্ধে মন ভরে গেল। কি যে অপরূপ লাগছে তা বলে বোঝানো যাবে না। কাকিমা বললেন, আমি কাপড়টা ছেড়ে আসি, তারপর চা দিচ্ছি, তুমি বসো, বলে হুড়মুড় করে পাশের ঘরে চলে গেলেন। আমার বাজ পাখির মতো চোখ এক ঝটকায় না দেখা সব কিছু দেখে দেখে মন জুড়িয়ে নিল। সেদিনের মতো আমায় সাগরের বাড়ি থেকে ফিরে আসতে হলো খালি হাতেই। ভীষণ ক্লান্ত, দ্বিধাগ্রস্ত হয়ে নিজের পড়ার ঘরে চলে গেলাম। হঠাৎই একদিন সন্ধেবেলা বাবা অফিস থেকে সবে ফিরেছেন। ওদের বাড়ি থেকে গোপা কাকিমার চিৎকার শুনেই বাইরে দৌড়ে বেরিয়ে গেলাম। দেখি গোপা কাকিমা ওদের উঠোনের টিনের বাথরুমের ঘেরা জায়গাটায় পড়ে গিয়েছেন। বাবাও আমার সাথে দৌড়ে এসেছেন। উনি শুধু, বাবাগু, উফ, বিষাক্ত কিসে যেন কামড় দিয়েছে, বললেন। এদিকে আমি তার ব্যথার দিকে না ভেবে ভিজে কাপড় দেখার সাথে লেপ্টে থাকা দৃশ্যগুলো মুখস্থ করছি। যাই হোক, বাবা আমাকে ধমক দিয়ে বললেন, ওনাকে তোল, পাজাকোলা করে আর বিছানায় শুইয়ে দে, না হলে এখানে পড়ে পড়ে ঠান্ডা লেগে যাবে। বাবা স্বপনদাকে ফোন করে দিলেন, আর সাগরিকাকে বললেন গোপা কাকিমার কাপড়টা পাল্টে দিতে। আমি কাকিমাকে তুলে বিছানায় নিতে হিমশিম খেয়ে গেলাম। এত ভারী যে কি বলবো। বিশেষ করে গাছের ডাবগুলো কম করে হলেও 4 কেজি করে হবে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন গোপা কাকিমা বলে উঠল, সাগরিকার জন্য অন্য একজন টিচার খুঁজব। করকর করে বাজ পড়ার মতো এটা কি ঠিক শুনছি? আমি সাগরকে পড়ানোর পর থেকে ওর হাফ ইয়ারলি যথেষ্ট ভালো, 74 পেয়েছে অঙ্কে, তারপরও অন্য টিচার? ভীষণ সন্দেহ হলো। সাহস করে জিজ্ঞাসা করলাম, আমাকে বারণ করার কারণটা কি বলবেন? তখন গোপা কাকিমা সাগরিকাকে দুধ আনতে ডেয়ারিতে পাঠিয়ে দিলেন, আর বললেন, বসো, বলছি। উনি ভীষণ দুঃখ কাতর গলায় বললেন যে বিশ্বনাথ আমায় ধোঁকা দিল, আমি আর পারছি না এ জ্বালা বুকে নিতে, আমায় বিষ দাও। বিশ্বনাথবাবু সাগরিকার বাবা। এক বিশ্বস্ত সূত্রে গোপা কাকিমা জানতে পারেন যে উনি কোনো অসমিয়া মেয়েকে বিয়ে করে সংসার পেতে ওখানেই থাকবেন। আমি মাথা নিচু করে শুনে চলে আসলাম। প্রায় 6 মাস হয়ে গেছে আমি বিনে পয়সাতেই পড়াতে যাই। ওদিকে গোপা কাকিমা একটা সেলাইয়ের কারখানায় কাজ করেন। এই কারখানার মালিকের নাম হরেন্দা। শুরু থেকেই গোপা কাকিমার দিকে কেমন নজরে যেন তাকায়। একদিন সন্ধেবেলায় গোপা কাকিমার বাড়ি গেলুম, যথারীতি যেভাবে যাই। ওদের কলের গেট খুলে ভেতরে ঢুকতে যাব, দেখি একটা মোটর সাইকেল বাইরে দাঁড় করানো। আমি বুঝে গেলুম যে নিশ্চয়ই হরেন্দা এসেছে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। দরজায় হাত রাখব, একটা অস্পষ্ট চিৎকারের আওয়াজে চমকে উঠলাম। আওয়াজটা শুনে ঠিক বুঝতে পারলাম কিছু গণ্ডগোল আছে। ওদের বাড়ির তুলসীতলা ঘুরে পিছনের জালনার পাশে বাগান, তাই বাগান ঘুরে পিছনের জালনায় দেখব ঠিক করলাম। রাত্রি 8টা বাজে,
টিম করে একটা টেবিল ল্যাম্প জ্বলে। একটু বাঁক নিয়ে ওদের জানলার কাছে চোখ রাখতে আমার হৃৎপিণ্ডটা ধরভর করে উঠল। আমি কি দেখছি, স্বপ্নেও ভাবিনি এসব দেখতে হবে। দেখেই ভীষণ কান্না পেল। এও কি কঠোর বাস্তব? সারা ঘরে অদ্ভুত থপথপ শব্দ হচ্ছে আর গোপা কাকিমা চিৎকার করছে। প্রায় 10 মিনিট পর জোরে চিৎকার দিয়ে গোপা কাকিমা শুয়ে পড়ল। তাদের কথা থেকে বুঝতে পারলাম কাকিমা হরেনের থেকে টাকা ধার নিয়েছে, যেটা শোধ করতে পারছে না বলে এভাবে শোধ করে দিচ্ছে। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে কিছু বিষয় সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। সব কাজ সেরে হরেন বাড়ি থেকে চলে গেল আর কাকিমাও ওভাবেই চিত হয়ে পড়ে রইলেন। আমার মনে অনেক কিছুই ঘুরপাক খাচ্ছিল, কিন্তু কিছুই করতে পারছিলাম না। তাই আমিও বাড়ির পথে হাঁটা দিলাম। সারা রাত ভাবতে লাগলাম কি করা যায়। অনেক চিন্তাভাবনার পর পরের দিন সকালে ক্লাবে পাড়ার দাদাদের কাছে কাকিমার কথা জানালাম। বললাম, ওই গুন্ডা হরেন আমাদের গোপা কাকিমাকে প্রায় সময় বিরক্ত করে। দাদারা আশ্বাস দিলেন তারা ব্যাপারটা দেখবেন। ক্লাবে সমস্ত ঘটনা বলে যথারীতি সাগরিকাদের বাড়ি এসে পৌঁছালাম। দেখি কাকিমা ভীষণ বিষণ্ণ, কিন্তু তার শরীরে বা মুখে আগের দিনের রাতের কোনো ছাপ নেই। শান্ত কিন্তু ভীষণ চিন্তিত। সাগরিকা আমার হাত ধরে টেনে ওর বিছানাতে বসিয়ে বই খাতা আনতে গেল। আমি কাকিমাকে ঘরে গিয়ে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? উনি বললেন, একটু ভালো। সাগরিকাকে চেঁচিয়ে বললাম, তুই বই নিয়ে বসে পড়া আরম্ভ কর, আমি মার সাথে কিছু জরুরি কথা বলে আসছি। কাকিমার সামনে বিছানায় বসে আস্তে আস্তে বললাম, কাকিমা, আমি জানি তুমি গুন্ডা হরেনের সাথে সমস্যায় পড়েছ। হরেন টাকা নিয়ে রোজ তোমার সাথে খারাপ ব্যবহার করছে। কাকিমা ধরফর করে উঠে বলেন, তুমি কি সব জেনে গিয়েছ? কাকিমাকে আমি কালকের লুকিয়ে দেখার বিষয় কিছুই বললাম না, শুধু বললাম হরেন গল্প করছিল তাই শুনেছি, তবে তুমি কোনো চিন্তা করো না। কাকিমা একটু ইতস্তত হলেও চুপচাপ বসে আছেন। আমি সান্ত্বনা দিয়ে আরও বললাম, ক্লাবের সবাই তোমার সাথে আছে। কাকিমা কিছু না বলে আমায় জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, শুভ, তুমি যে আমার বিপদে কি সাহায্য করছো তা তুমি জানো না। আমি তোমার কাছে কিভাবে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। এই সুযোগে আমি কাকিমার আরও কাছে চলে এলাম। অনেক কিছু অনুভব হচ্ছিল। মনে হলো কাকিমার সম্মতি জানাচ্ছে। একটু পরেই ঘটে গেল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। কাকিমাকে বললাম, দরজাটা খিল দিয়ে এসো না, না হলে সাগরিকা চলে আসতে পারে। দরজা খিল দিয়েও আমরা আমাদের আলোচনায় মগ্ন হলাম। কাকিমা ঘরে শব্দ করছিল। কাকিকে বললাম, ব্লাউজটা মুখে গুজে রাখো, তাতে বেশি শব্দ বের হবে না। মিনিট 20 পর সব ঠিকঠাক করে বেরিয়ে এলাম। এভাবেই কয়েকদিন কেটে গেল। কাকিমার সাথে সাথে সাগরিকার প্রতিও একটা টান বাড়ছিল, কিন্তু সুযোগের অপেক্ষা ছাড়া কিছুই করার ছিল না। একদিন সাগরিকাকে পড়া ধরার সময় কাকিমা বললেন, দাও না 2-4 ঘা, মেয়েটাকে নিয়ে যে কি জ্বালায় পড়েছি, আজকে ভালো করে দাও তো। আমি মনে মনে হেসে সাগরিকার দিকে রাগ করে বললাম, তুমি পড়া করনি কেন? সাগরিকা আদুরে গলায় বলল, বারে, এত শক্ত শক্ত প্রশ্ন কি করে পারব? আমি বললাম, এত দূরে বসলে পড়া বুঝবে না, আমার দিকে এগিয়ে এসো, বসো। ও আমার একেবারে পাশে এসে বসল। মনে মনে ভাবলাম, পড়া না পারলে বাহানা বানিয়ে কিছু একটা করা যাবে। মিনিট 10 পর কাকিমাকে বললাম, কাকিমা, আজ কিন্তু আপনি চা করবেন না, আমি চা খাবো না। কাকিমা বললেন, না শুভ, আজ আমার উঠে দাঁড়ানোর শক্তি নেই, চা বাকি থাক, পরে অন্য কিছু খাইয়ে দেব। কাকিমার কথা শুনে আমার মন খুশিতে নেচে উঠল। এদিকে আমি ওকে পড়ানোর বাহানায় ভেতরের অনুভূতি জাগিয়ে তুলছিলাম। আমার আজব কাজকর্মের কারণে সাগরিকা কাঁপছে আর মাঝে মাঝে হ্যান্ডরাইটিং খারাপ হয়ে যাচ্ছে। ওর হাবভাব দেখে বলতে পারলাম তৈরি হয়ে গেছে। আর একটু করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। ঘণ্টাখানেক সাগরিকাকে পড়ানোর পর বলল, শুভদা, তুমি রোজ এভাবে আমাকে অঙ্ক করাবে, আমি মাকে কিছুই বলবো না। ওর কথা শুনে মনে হলো আমার অপেক্ষার ফল আমি পেয়েছি। সেদিনের পর থেকে সাগরিকা স্কুলে গেলে ওর মাকে ঘণ্টাখানেক অঙ্ক শেখাই, আর রাতে টিউশন পড়ানোর সময় সাগরিকাকে অঙ্ক শেখাই।